এই মেয়ে, শরীর যখন খোলাই থাকবে তখন আর পোশাক পরার কি দরকার? পোশাক ছাড়া থাকলেই তো পারেন। ইউ ইডিয়ট, কি বলছিস এসব? মেয়েদের এসব কথা বলতে তোর লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া মার্কা ছেলে। এই আপু শোনেন, আপনি যদি উলঙ্গ হয়ে ঘুরতে পারেন, আপনার লজ্জা না করে, তাহলে আমি নির্লজ্জ বেহায়া, তাই না? শোনেন, আপনার মতো মেয়েদের জন্যই আজ মেয়েজাতি মানুষের কাছে সম্মান পায় না। আপনার মতো মেয়েরা যদি একটু নিজেদের শরীরকে পর্দায় রাখতো, তাহলে এত ধর্ষণ নির্যাতন হতো না। ওরে বাবা রে বাবা, আইসে আমার মক্কার হাজি। উনি যেন মক্কা থেকে হজ করে এসেছে না? এখন আমাকে ভাষণ দিচ্ছেন? আমি না তোর এসব ভাষণ শুনতে আসিনি। দেখুন আপু, আপনার মতো মেয়েদেরকে না আসলে ভালো উপদেশ দিতে নেই। আপনার মতো মেয়েরা কখনোই ভালো কথার মানুষ না। আপনারা তো কখনো ভালো কথা বুঝেনি না, উল্টা আমাদেরকে কোনো একটা কথা বলে আপনার আরও 5টা কথা শুনিয়ে দেন। শোনেন, এভাবে উলঙ্গ হয়ে না মানুষের রাস্তায় বের হয় না। দেখ, এতক্ষণ ধরে তোর সঙ্গে ভদ্রভাবে কথা বলেও এখন কিন্তু আমি আমার মেজাজকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না। তুই আমাকে উলঙ্গ কেন বলছিস? আমি কি পোশাক ছাড়া আছি নাকি? আমি তো পোশাক পরিধান করে রাস্তায় বের হয়েছি। দেখুন ম্যাডাম, এগুলোকে কোনো পোশাক বলে না। আপনি যেগুলো পরে আছেন এগুলো পোশাকের কাতারেই পড়ে না। আপনি যে পোশাকগুলো পরে আছেন এতে তো আপনার শরীরের অর্ধেকের বেশি অংশই দেখা যাচ্ছে। তাহলে এগুলো কেমন ধরনের পোশাক? দেখ, এগুলো ওয়েস্টার্ন পোশাক। এখনকার যুগের মেয়েরা এগুলোই পরে। আর এখনকার যুগের মেয়েরা না আদিম যুগের মেয়েদের মতো গাইয়া ভূত নয় যে সব সময় শাড়ি 3 পিস পরে ঘরের কোণে বসে থাকবে। এখন যুগ আপডেট হয়েছে। এখনকার যুগের সবাই এরকম পোশাকই পরে। হ্যাঁ ম্যাডাম, আপনি একদম ঠিক কথাই বলেছেন। এখন যুগ আপডেট হয়েছে, আর সেজন্যই তো এখন হাজার হাজার ধর্ষণের গল্প শোনা যায়। আগেকার যুগের মেয়েরা যখন পরিপূর্ণ পোশাক পরিধান করত তখন কিন্তু এত ধর্ষণ হতো না। আর এখন কেন এত ধর্ষণ, কেন চারদিকে এত হাজারি শোনা যায়? তুই আমাকে এতক্ষণ যে কথাগুলো বলেছিস তার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু বিশ্বাস কর, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর এসব লেকচার শোনার মতো কোনো সময় আমার নেই। আমাকে এখন যেতে হবে। এই বলে তিশা হন করে সেখান থেকে চলে যায়। আর এদিকে রাজু ভার্সিটিতে চলে আসে। রাজ এই বছর অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে। সে তার বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। তার বাবা মায়ের কাছে সে যখন মুখ ফুটে যেটা চেয়েছে সেটাই পেয়েছে। তার বাবা মা তাকে অনেক আদর যত্ন নিয়ে বড় করেছে। যাই হোক ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসি। আর বাকি বিষয়টা না হয় আপনারা গল্পের মধ্যেই জেনে নেবেন। ক্যাম্পাসে এসেই তার বন্ধু নিলয়ের সঙ্গে তার দেখা হয়। কি ব্যাপার দোস্ত, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোর কি খবর? আর তুই না বলেছিলি তোর ছোট বোনকে আমাদের ভার্সিটিতে ভর্তি করাবি, তাহলে নিয়ে আসলি না কেন? আসলে শরীরটা ভালো নেই, গতকাল রাতে হঠাৎ করে খুব জ্বর এসেছে, তাই নিয়ে আসতে পারিনি। জ্বর একটু কমলে তারপরেই নিয়ে আসবো। যাই হোক, চল, ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাসে যাওয়া যাক। এই বলে রাজ আর হৃদয় দুজনেই ক্লাসরুমে চলে আসে। প্রথম ক্লাসের ঘন্টা পড়তেই প্রিন্সিপাল স্যার একটা মেয়েকে নিয়ে ক্লাসরুমে ঢুকলো। তখনই ক্লাসের সবাই দাঁড়িয়ে সালাম প্রদর্শন করতে যাবে, তখনই রাজ দেখতে পেল সকালবেলা যে মেয়েটার সঙ্গে রাস্তায় সে কথা বলেছে ওই মেয়েটাই এখানে। তখন রাজ মনে মনে বলতে লাগলো, এই অর্ধনগ্ন মেয়েটা এখানে কি করছে? কথাটা মনে মনেই বলল রাজ। আর তখনই প্রিন্সিপাল স্যার সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ডিয়ার স্টুডেন্ট, এই হলো তিশা, তোমাদের নতুন টিচার। আর তার আরও একটা পরিচয় আছে, সে হলো আমার বেস্ট ফ্রেন্ডের একমাত্র মেয়ে। যাই হোক, তোমাদের সঙ্গে বেশি কথা বলার সময় আমার নেই, আমার কাজ আছে, আমাকে চলে যেতে হবে। তোমরা তোমাদের টিচারের সঙ্গে পরিচিত হয়ে নাও। এই বলে প্রিন্সিপাল স্যার ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেল। তখনই তিশা দেখতে পেল রাজ তার সামনেই বসে আছে। তখনই তিশা রাজকে তার কাছে ডেকে নিল আর বলতে লাগলো, এই ছেলে, এই যে নীল টি শার্ট পরা, তুমি আমার কাছে আসো। ম্যাডাম, আপনি কি আমাকে কিছু বলছেন? হ্যাঁ, তোমাকেই তো বলছি। তুমি ছাড়া তো ক্লাসরুমে নীল টি শার্ট পরা অন্য কেউ নেই। এদিকে আসো, তোমার সঙ্গে কথা আছে। হ্যাঁ ম্যাডাম, বলুন কি বলবেন। আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আমাকে তোমার কোনো সহযোগিতা করতে হবে না। তুমি আমাকে এটাই বলো যে তুমি এই ভার্সিটি থেকে কবে বের হয়ে যাচ্ছ। মানে, এসব আপনি কি বলছেন ম্যাডাম?
আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এই ভার্সিটি থেকে কেন বের হয়ে চলে যাব? আমি কি কোনো অপরাধ করেছি? ওরে বাবা, ন্যাকা সাজা হচ্ছে তাই না? তুমি একটু আগে আমার সঙ্গে কি করেছো সেটা কি তুমি ভুলে গেছো নাকি? তুমি ভুলে গেলেও আমি তোমাকে মনে করিয়ে দিতে পারি। তোমার এই ভার্সিটিতে আর থাকা হবে না। তুমি আমার সঙ্গে যেটা করেছো একদম বেশি করে ফেলেছো। তখন তুমি আমার অচেনা কেউ ছিলে, তাই তোমাকে কিছু বলতে পারিনি। কিন্তু এখন তুমি এই ভার্সিটির স্টুডেন্ট, তাই এখানে পড়াশোনা কন্টিনিউ করাটা তোমার জন্য একটু টাফ হয়ে যাবে। ম্যাডাম, এখানে আমি আমার বাবার পয়সা দিয়ে পড়াশোনা করি, কারোর বাপের পয়সাই নয়। তাই আমার মনে হয় আপনি চাইলেও আমার কিছু করতে পারবেন না। মানে তুমি আমায় চ্যালেঞ্জ করছো? তাহলে আমিও তোমার চ্যালেঞ্জ একসেপ্ট করলাম। তুমি শুনে রাখো, আমি যদি ঠিক 7 দিনের মধ্যে তোমাকে এই ভার্সিটি থেকে বের করতে না পারি, তবে আমার নামও তিশা নয়। কথাটা মনে রেখো। ও তাই নাকি ম্যাডাম? তাহলে আপনি ঠিক করে রাখুন আপনার নাম কি রাখবেন। আমি এই ভার্সিটি থেকে যাচ্ছি না, এটা আপনাকে আমি বলে দিলাম। তিশা তখন কোনো কথা না বলে ক্লাস করানোতে মনোযোগ দিল। কিছুক্ষণ পর ক্লাস করানো শেষ হলে তিশা ক্লাসরুম থেকে বের হয়ে সোজা প্রিন্সিপাল স্যারের কেবিনে চলে গেল। প্রিন্সিপাল অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার তিশা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? আঙ্কেল, কি হয়নি সেটাই আপনি আমাকে জিজ্ঞাসা করেন? ওই ক্লাসের ওই বজ্জাত ছেলেটা যে আজ নীল টি শার্ট পরে এসেছে, ওকে এই ভার্সিটি থেকে বের করে দিতে হবে। ও যদি এই ভার্সিটিতে পড়াশোনা করে তাহলে আমি এখানে চাকরি করব না। এসব তুমি কি বলছো তিশা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি বুঝতে পারছি তুমি রাজের কথা বলছো, কিন্তু রাজ আমার জানা মতে কখনোই কাউকে অন্যায় কিছু বলে না। দেখো, তুমি হয়তো ওকে ভুল ভাবছো। তুমি একটু মাথা ঠান্ডা করো, আরও ভালোভাবে চিন্তা ভাবনা করো, তাহলেই দেখতে পারবে ও যা করেছে কিংবা যা বলেছে সবটাই ঠিক, কোনো ভুল নেই। দেখুন স্যার, আমি আপনাকে শেষবারের মতো বলছি, এই ভার্সিটিতে হয়তো ওই ছেলেটা থাকবে, নয়তো আমি। কিন্তু তিশা, বিশ্বাস করো, এই দুটোর মধ্যেই কোনোটাই সম্ভব নয়। তুমি নতুন চাকরি নিয়েছো, এখন তুমি এই ভার্সিটি থেকে বের হয়ে যাও, অন্য জায়গায় চাকরি হয়ে যাবে। আর রাজ এই ভার্সিটির সবচাইতে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাকে তো আমি কোনোভাবেই ভার্সিটি থেকে বের করে দিতে পারি না। তাছাড়া সে অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, এই মুহূর্তে তো কোনোভাবেই সম্ভব নয়। আমি যদি তাকে ভার্সিটি থেকে বের করে দিই, তাহলে হয়তো এমনও হতে পারে যে আমার চাকরিটাও চলে যাবে। তিশা তখন কোনো কথা না বলেই রাগে গজগজ করতে করতে প্রিন্সিপালের কেবিন থেকে বের হয়ে আর মনে মনে ভাবতে লাগে, এই ছেলেটাকে যেভাবেই হোক একটু উচিত শিক্ষা দিতেই হবে, তা না হলে কাজ হবে না। অপরদিকে রাজ তো তার বন্ধু নিলয়কে প্রশ্ন করলো, কি ব্যাপার দোস্ত, কিছুই তো বুঝতে পারলাম না। ম্যাডাম নতুন এসেছে আর তোকে ডেকে নিয়ে এসব কি বললো? আরে দোস্ত, সেরকম কোনো ব্যাপার না। আসলে ম্যাডামকে যখন রাস্তায় দেখেছিলাম তখন জানতাম না ম্যাডাম আমাদের ভার্সিটিতেই চাকরি নিয়েছে। তখনই ম্যাডামকে ম্যাডামের পোশাকের ব্যাপারে কিছু কথা বলেছিলাম। ও আচ্ছা, এই ব্যাপার, বুঝতে পারছি। আসলে এই বিষয়টা ক্লাসরুমে আমিও লক্ষ্য করেছিলাম। ক্লাসের ছেলেগুলো ম্যাডামের দিকে কিভাবে তাকিয়েছিল তুই দেখেছিলি? ছেলেগুলো যেন একদম ম্যাডামের দিকে তাকিয়ে থেকে ম্যাডামকে গিলে খাবে এমন একটা অবস্থা। হ্যাঁ, সেটা তো আমি দেখতেই পাচ্ছিলাম। আসলে এই যুগের ছেলেরা এরকমই। ওরা তো শালীন পোশাক পরে একটা মেয়েকে দেখলেও ইভটেজিং করতে চায়, আর সেখানে কিনা এরকম অর্ধনগ্ন একটা মেয়ে। যাই হোক, এসব তো আর আমরা চিন্তা করে কোনো লাভ নেই যে এই মেয়ে নিজের ভালো চিন্তা করে না, তার জন্য আমরা চিন্তা করে কি করব। হ্যাঁ দোস্ত, এটা তুই একদম ঠিক কথাই বলেছিস, যে নিজের ভালো চিন্তা করে না, আমরা তার জন্য চিন্তা করে কি করব। তার যেটা ভালো মনে হয় সেটাই করুক, আমাদের তো আর কোনো ক্ষতি হচ্ছে না। তার যা ইচ্ছা সে তাই করুক। এই কথা বলতে বলতে রাজ আর নিলয় দুজনেই ভার্সিটির ক্যান্টিনে চলে আসে। তখন দুপুর আনুমানিক 1টার মতো হবে বাজে, আর তখনই তিশা দুপুরের খাবার খাওয়ার জন্য ক্যান্টিনে আসে। তিশার রাজ আর নিলয় দুজনকে একসঙ্গে ক্যান্টিনে বসে থাকতে দেখে সেখানে যায় আর বলে, কি ব্যাপার, কি সমস্যা তোদের? তোরা দুজনে বসে বসে এখানে কি করছিস? আপনি যেটা করতে এসেছেন আমরাও সেটাই করছিলাম। আমি তোদের ম্যাম এটা জানার পরেও তোরা আমার সঙ্গে মুখে মুখে তর্ক করছিস? ওদের সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। ম্যাডাম, বিশ্বাস করুন না তো, অবাক হওয়ার কিছু নেই। এটা ক্যান্টিনে, এখানে সবাই খাবার খেতেই আসে। তাই আপনি আমাকে
প্রশ্ন করার আগে এটা ভাবা উচিত ছিল। আসলে তুই একটা বেয়াদব, তোর সঙ্গে কথা বলে পারা যাবে না। দেখুন ম্যাডাম, আপনি আমাকে বেয়াদব বলবেন না। আমি বেয়াদব নাকি ভদ্র সেটাই ভার্সিটির সবাই জানে, তাই এসব নিয়ে আপনাকে গবেষণাও করতে হবে না। আপনি নিজেকে নিয়ে গবেষণা করুন, নিচে কিভাবে ভালো থাকতে পারবেন সেই চিন্তা করুন। আমার জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, ফ্যামিলি থেকে কি তোকে কোনো শিক্ষা দেয়নি? টিচারের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, টিচারের সঙ্গে কেমন আচরণ করতে হবে, সে ব্যাপারে কি তুই কখনো কোনো শিক্ষা পাসনি? দেখুন ম্যাডাম, আপনি আমার পারিবারিক শিক্ষা নিয়ে কোনো কথা বলতে আসবেন না। আর পারিবারিক শিক্ষার কথাই যদি আসে তাহলে আমি বলবো আপনার পরিবার আপনাকে কোনো শিক্ষা দিতে পারেনি। আপনার পরিবার যদি আপনাকে প্রপার শিক্ষা দিতে পারতো তাহলে আপনি এভাবে এইসব ড্রেস পরে ভার্সিটিতে জব করতে আসতেন না। কথাটা বলা শেষ করার আগেই তিশা রাজের গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিল আর বলতে লাগলো, তোর কত বড় সাহস, তুই আমার ফ্যামিলির শিক্ষা নিয়ে কথা বলিস? আমি তোকে দেখে নেব। পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আমি আপনার সামনেই দাঁড়িয়ে আছি, আপনি এখনই আমাকে দেখতে পারেন। তোকে তো আমি কোনো সমস্যা নেই, জড়িয়ে ধরে কিসও করতে পারেন। ইউ রাস্কেল, ইডিয়েট। সে আপনার যা মনে হয় তাই, এই ব্যাপারে আমি আপনাকে কিছুই বলবো না। তবে আমি এখনও আপনাকে এটাই বলছি যে আপনার পরিবার আপনাকে প্রপার শিক্ষা দিতে পারেনি। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, 2 কলাম পড়াশোনা শিখলেই কেউ শিক্ষিত হয় না। শিক্ষিত হওয়ার জন্য সবচাইতে বেশি প্রয়োজন হলো পারিবারিক শিক্ষা এবং নিজের মস্তিষ্ককে সুস্থ রাখা। আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি তোর সঙ্গে এইভাবে পারা যাবে না, তোকে অন্যভাবে শায়েস্তা করতে হবে। কিন্তু তুই কোনো চিন্তা করিস না, আমি যতদিন পর্যন্ত তোকে শায়েস্তা করতে না পারবো ততদিন পর্যন্ত শান্ত হব না। এই কথা বলে তিশা হন হন করে সেখান থেকে বের হয়ে যায়। আর এদিকে রাজ আর নিলয় দুজনে খাওয়া দাওয়া শেষ করে ক্যান্টিন থেকে বের হয়ে আসে। এর পরের দিন ছিল শুক্রবার। শুক্রবার বিকেলে রাজ তার বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য বাসা থেকে বের হয় বাইক নিয়ে। বাজে রাস্তায় যেতেই কিছু বখাটে ছেলে পেলে তার পথ আগলে দাঁড়ায়। সে কোনো কিছু বুঝতে না পেরে বাইকে দাঁড় করায়। আর তখনই ছেলেগুলো দৌড়ে তার কাছে চলে আসে আর তার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, এই তোর কত বড় সাহস, তুই আমাদের ম্যাডামকে বিরক্ত করিস? তুই জানিস আমরা এখন তোর কি করব? না, জানি না, আর জানার কোনো ইচ্ছেও নেই। যদি নিজেদের ভালো চাস তাহলে আমার সামনে থেকে সরে দাঁড়া। আমি আমার বন্ধুদের কাছে যাচ্ছি, ওরা আমার জন্য অপেক্ষা করছে। দয়া করে আমাকে লেট করাস না। তোর বন্ধুদের কাছে যাওয়া তোর হবে না, তোকে আমরা জমের বাড়ি পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি। তুই এক্ষুনি এখান থেকে সোজা জমের বাড়ি চলে যাবি। দেখ, শুধু শুধু আমার সঙ্গে পাঙ্গা নিতে আসিস না। আমার সম্পর্কে তোদের কোনো আইডিয়া নেই, তাই আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলার সাহস পাচ্ছিস। কিন্তু বিশ্বাস কর, তোদের এসব হুমকি থামকি আমি একটুও ভয় পাই না। তাহলে তুই যেটা ভয় পাস সেটারই ব্যবস্থা করতে হবে। আর কোনো চিন্তা করিস না, আমরা সমস্ত রকম প্রিপারেশন নিয়ে এসেছি। এই বলে সবগুলো ছেলে একসঙ্গে রাজকে আক্রমণ করতে যাবে। আর তখনই রাজ তাদের সবাইকে প্রতিহত করতে শুরু করলো। ডিসুম ডিসুম করে সব কটাকে মারতে শুরু করলো। একদম সব কয়টাকে মেরে নাজেহাল অবস্থা করে দিল। আর তখনই সে তিশার নাম্বারে ফোন দিল। হ্যালো, তিশা স্পিকিং, কাকে চাই? আমি রাজ। আপনি যাকে মারার জন্য গুন্ডা বাহিনী ভাড়া করে পাঠিয়েছিলেন, আপনার সেই গুন্ডা বাহিনীকে আমি মেরে একদম তক্তা বানিয়ে দিয়েছি। এখন ওরা চৌরাস্তার মোড়ে আছে। আপনি দয়া করে আপনার গুন্ডা বাহিনীকে এখান থেকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তা না হলে ওরা হয়তো মারা যেতে পারে, কারণ আমি ওদেরকে খুব ভালো করেই উত্তম মাধ্যম দিয়েছি। ফাও কথা বলার আর জায়গা পাস না। আমি তো 50,000 টাকা ভাড়া করে গুন্ডা বাহিনী পাঠিয়েছি ওকে আজকে মেরে ফেলার জন্য। এতক্ষণে হয়তো ওর লাশ ওরা মাটিতে পুঁতেও ফেলেছে। আর এখন তুই কিনা বলছিস যে তুই রাজ আর আমার গুন্ডা বাহিনীকে মেরে তক্তা বানিয়ে দিয়েছিস? এইগুলো আমাকে বিশ্বাস করতে হবে? ম্যাডাম, বিশ্বাস না করলে আমার কিছুই করার নেই, কারণ আপনার গুন্ডা বাহিনীর সব কয়টা গুন্ডাকে আমি পিটিয়ে এমন অবস্থা করে দিয়েছি যে এরা এখন আর কথা বলার অবস্থাতে নেই। যাই হোক, আপনি না আসলেও সমস্যা হবে না। আমি ওদেরকে হসপিটালে পাঠিয়ে দিচ্ছি। দয়া করে হসপিটালের বিলটাও আপনি দিয়ে দিবেন।
এই বলে তখনই রাজ টুম করে ফোনটা কেটে দিল। আর এদিকে তিশা তার ভাড়া করা মাস্তান বাহিনীর সরকারকে ফোন দিতে লাগলো, কিন্তু কেউ ফোন রিসিভ করলো না। তিশা পড়ে গেল মহা চিন্তায়। অপরদিকে রাজ অ্যাম্বুলেন্স ফোন করে মাস্তান বাহিনীর সব কয়টা ছেলেপেলেকে হসপিটালে নিয়ে যায়। তারপর ওদেরকে ভর্তি করিয়ে দিয়ে রিসিপশনে তিশার নাম্বারটা দিয়ে চলে আসে। কিছুক্ষণ পর হসপিটালের রিসিপশন থেকে তিশার নাম্বারে ফোন চাইতেই সব ফোনটা রিসিভ করে, আর তখনই রিসিপশনের মেয়েটা তিশাকে উদ্দেশ্য করে বলে, আসসালামু আলাইকুম, আপনি কি তিশা ম্যাডাম বলছেন? হ্যাঁ বলছি, কিন্তু আপনি কি আর আমাকে কেন ফোন করেছেন? ম্যাডাম, একটু আগে আমাদের হসপিটালে বেশ কিছু ছেলেপেলেকে নিয়ে একজন লোক এসেছে। ওদের অবস্থা খুবই ক্রিটিক্যাল। উনি ওদেরকে ভর্তি করিয়ে তারপর আপনার নাম্বারটা দিয়ে চলে গেছেন। আপনি এক্ষুনি একবার সিটি হসপিটালে আসুন। এসব আপনি কি বলছেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তাহলে কি রাজ সত্যি সত্যি আমার গুন্ডা বাহিনীকে মেরে তক্তা বানিয়েছে? হ্যাঁ ম্যাডাম, একদমই তাই। ছেলেগুলোর অবস্থা খুবই খারাপ, এমার্জেন্সি ওদেরকে ট্রিটমেন্ট করাতে হবে, তা না হলে অবস্থা খুবই খারাপ হয়ে যেতে পারে। আর ওদের অনেকগুলো ওষুধ লাগবে, এগুলোর দাম প্রায় 1.5 লাখ টাকার মতো। আর ওই টাকাটা আপনাকে পে করতে হবে, তা না হলে আমি ওদের ট্রিটমেন্ট করাতে পারবো না। কথাটা বলে তিশা পড়ে গেল মহা চিন্তায়। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। তখনই হঠাৎ করে সে তার আব্বুকে ফোন দেয় আর বলে, আব্বু, আমার এক্ষুনি 1.5 লক্ষ টাকা লাগবে। তুমি এক্ষুনি আমার অ্যাকাউন্টে ওই টাকাটা পাঠিয়ে দাও। এসব তুই কি বলছিস? এখন আমি এত টাকা কোথায় পাবো? তাছাড়া তুই তো খুব ভালো করেই জানিস আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা যখন যা চাই তখন তাই করতে পারি না, তাই আমাদের সব কিছু চিন্তাভাবনা করেই করতে হয়। আব্বু, আমি কোনো কথা শুনতে চাই না। আমি তো তোমাকে বললাম আমার এক্ষুনি 1.5 লক্ষ টাকা লাগবে। তুমি এক্ষুনি এই টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করো। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় দিলাম, কিন্তু কি কারণে তোমার একটা টাকাও লাগবে? আমি তো সেই কারণটাই কিন্তু কি কারণে তোমার এতগুলো টাকা লাগবে আমি তো সেই কারণটাই জানতে পারি। সেই কারণটা তো আমাকে বলো। আব্বু, আমি তো তোমাকে বললাম যে টাকাটা আমার কাজে লাগবে, তাই আমি তো কোনো কাজে এই টাকাটা ব্যয় করব। তাহলে তুমি এত কৈফিয়ত আমার কাছে কেন চাইছো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিচ্ছি। তবে একটা কথা তোমাকে বলি, এভাবে আজে বাজে ভাবে পয়সা নষ্ট করো না, কারণ পয়সা ইনকাম করতে খুব কষ্ট হয়। এই বলে তিশার আব্বু ফোনটা কেটে দেয় আর তিশার অ্যাকাউন্টে 1.5 লক্ষ টাকা ট্রান্সফার করে দেয়। আসলে তিশার আব্বুর আর্থিক অবস্থা অতটাও ভালো নয়। মোটামুটি একটা চাকরি করে, সেখান থেকে মাস শেষে 70,000 টাকা মাইনে পায়, আর সেটা দিয়েই ফ্যামিলিতে চালাতে হয়। আর তারপর তিনি সেখান থেকে অনেক কষ্ট করে কিছু টাকা সেভিংস করেন, আর তিশা এই টাকাগুলো এভাবেই নষ্ট করে। যাই হোক ভিউয়ার্স, চলুন গল্পে ফেরা যাক। তিশা টাকাগুলো নিয়ে তখনই হসপিটালে চলে গেল আর রিসিপশনে টাকাগুলো জমা দিয়ে সেখান থেকে চলে আসে। আর বাসে এসে সঙ্গে সঙ্গে রাজকে ফোন দেয়। তার মানে কি এটাই সত্যি যে এই কাজটা তুই করেছিস? ম্যাডাম, আমার যদি আপনার কথা বিশ্বাস না হয় তাহলে আপনার এই চেলাগুলো যখন সুস্থ হবে তখন এই চেলাগুলোর কাছেই জিজ্ঞাসা করে নেবেন। হ্যাঁ অবশ্যই, সে তো আমি জিজ্ঞাসা করবই। আর যদি এটা প্রমাণিত হয় যে এই কাজটা তুই করেছিস, তাহলে যে তোর কি হবে আমি সেটাই ভাবতে পারছি না। আমাকে নিয়ে এত চিন্তা করার কিছুই নেই। আমাকে নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি নিজের চিন্তা করেন, আর আমার চিন্তা করার জন্য আমি নিজেই যথেষ্ট। এই বলে তিশাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রাজ ফোনটা কেটে দেয়। পরের দিন সকালবেলাতে এসব ভার্সিটিতে এসে দেখতে পেলেও রাজ তার বন্ধুদের নিয়ে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। তখনই তিশা সেখানে গিয়ে উপস্থিত হয় আর রাজের কলার ধরে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু রাজ তখনই তার হাতটা এক ঝটকায় ছাড়িয়ে ফেলে আর বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম, কি সমস্যা আপনার? আপনি আমার শার্টের কলার ধরছেন কেন? তোর শার্টের কলার কেন ধরেছি তুই বুঝতে পারছিস না? আমি আজ সকালে হসপিটালে ফোন করেছিলাম, আর তখনই ছেলেগুলোর কাছে জানতে পারলাম তুই নাকি ওদের মেরে এই অবস্থা করেছিস। কেন করেছিস এরকম? আপনি এই প্রশ্নটা আমাকে কেন করছেন? আপনি নিজেই তো তার উত্তর জানেন, তাহলে আমাকে প্রশ্ন করার কি দরকার? তোর শেষ পরিণতি না দেখে কিন্তু আমি তোকে ছাড়বো না। তুই জানিস না আমি কি জিনিস। আপনি আমার ম্যাম, আপাতত এইটুকু পরিচয় যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নেই। তোকে আমি দেখে নিব। এই বলে তিশা এখান থেকে চলে গেল। আর তখনই সেখানে উপস্থিত রাজের অন্য আরেক বন্ধু তাকে প্রশ্ন করে, কি ব্যাপার, কি হয়েছে দোস্ত?
ম্যাডাম তোকে কি বললো? কিছুই তো বুঝতে পারলাম না। তোদেরকে এত কিছু বুঝতে হবে না। আর একটা কথা, তোরা তো খুব ভালো করেই জানিস আমি কখনো কোনো খারাপ কাজ করতে পারি না, আর অন্যকে কখনো প্রশ্রয় দেই না। তার পিছনে যেই থাকুক না কেন, তোরা এটা ভাবতে পারিস যে এখানে হয়তো সেরকম কিছুই হয়েছে। সেটা তো বুঝতে পারছি, কিন্তু রাজ, উনি আমাদের ম্যাডাম। ওনার সঙ্গে এরকম করা মনে হয় ঠিক হচ্ছে না। উনি আমাদের চাইতে বয়সে অনেক বড়। ওনার কোনো ব্যাপারে আমাদের নাক গলানো ঠিক নয়। কিন্তু উনি যদি নিজেই আমাকে বাধ্য করেন, তাহলে আমি কি করতে পারি বল? হ্যাঁ, সেটাই তো। আমরা খুব ভালো করে জানি তোকে কখনো কেউ কোনো কাজ করতে বাধ্য না করলে তুই সেটা করিস না। যাই হোক দোস্ত, যা করবি ভেবেচিন্তে করবি। কখনো এরকম কিছু করবি না যেটা তোর জন্য ক্ষতিকর হয়। এরপর বন্ধুরা মিলে এই প্রসঙ্গ পাল্টে অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলতে থাকে। অপরদিকে তিশা সেখান থেকে সোজা প্রিন্সিপালের কেবিনে আসে। প্রিন্সিপাল তাকে রাগান্বিত অবস্থায় দেখে বলতে থাকে, কি ব্যাপার দিশা মামনি, তোমার আজ আবার কি হলো? তোমাকে এরকম রাগান্বিত দেখাচ্ছে কেন? কেউ কি তোমাকে কিছু বলেছে? স্যার, আপনাকে তো বলেছিলাম এই ছেলেটাকে আমাদের ভার্সিটি থেকে বের করে দিন। এই ছেলেটা অসভ্য, বদমাইশ, আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, কিন্তু আপনি তো আমার কোনো কথাই বিশ্বাস করলেন না। দেখো, তোমার এই কথাটা শুধু আমি কেন, ভার্সিটির কেউই বিশ্বাস করবে না। রাত যথেষ্ট ভদ্র এবং অমায়িক একটা ছেলে। সে কারোর সঙ্গে খারাপ আচরণ করতেই পারে না। আর সেখানে তুমি তো ওর টিচার, তোমার সঙ্গে তো ও কখনোই খারাপ আচরণ করবে না। তাই এসব কথা আর বলো না। উফ, ননসেন্স। এই বলে তিশা সেখান থেকে বের হয়ে চলে আসে। আর মনে মনে ভাবতে থাকে কিভাবে এই ছেলেটাকে ঝগড়া করা যাবে, কারণ তিশা কখনো কারো কাছে হার মানতে শিখেনি। সে সবসময় জিততেই শিখেছে। তাই সে মনে মনে ভাবতে থাকে কিভাবে তাকে জব্দ করা যাবে। এভাবে দেখতে দেখতেই বেশ কয়েকদিন সময় কেটে গেল। সেদিন বিকেলবেলা তিশার আব্বু বাসে এসে তিশাকে বলে, মামুনি, 14 তারিখে আমাদের একটা ইনভাইট আছে, সেখানে আমাদের ফ্যামিলির সবাইকে যেতে হবে। আব্বু, তুমি তো জানোই আমার এইসব আচার অনুষ্ঠান ভালো লাগে না। আমি যেতে পারবো না। তুমি আর আম্মু চলে যাও, আমাকে এই ব্যাপারে জোরাজুরি করো না। এটা বললে হবে না মা, তোমাকেও যেতে হবে। কারণ যিনি আমাকে দাওয়াত দিয়েছেন উনি আমার অফিসের বস, আর ওনার ছেলের জন্মদিন। তাই আমাদের ফ্যামিলির সবাই ওখানে উপস্থিত থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখব। আমার যদি ওদিন কোনো কাজ না থাকে তাহলে আমি যেতে পারবো। অপরদিকে 14 তারিখ ছিল রাজের জন্মদিন। আর আনফর্চুনেটলি তিশার আব্বু রাজের অফিসেরই একজন কর্মচারী। রাজের আব্বু বাড়িতে ফিরে রাজকে বলে, রাজ, আগামী 14 তারিখ তোমার জন্মদিন। তুমি নিশ্চয় এটা ভুলে যাওনি? আমার জন্মদিন আমি কি করে ভুলে যাব বল? হ্যাঁ, সেই জন্যই আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আসলে আমি ঠিক করেছি ওই দিন বাড়িতে একটা পার্টির আয়োজন করব, আর সেখানে আমি আমার অফিসের সবাইকে ইনভাইট করেছি। সে তোমার যা ভালো মনে হয়, এই ব্যাপারে আমি তোমাকে কিছুই বলবো না। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার বন্ধু বান্ধব আর যাদেরকে ইনভাইট করার দরকার তাদেরকে ইনভাইট করে নিও। ওকে আব্বু, কোনো সমস্যা নেই। আমি আমার বন্ধু বান্ধব সবাইকে ইনভাইট করতে চাই। ওকে মাই ডিয়ার সান, কোনো সমস্যা নেই। তোমার যাকে মন চায় তুমি তাকে ইনভাইট করতে পারো, এতে আমার কোনো সমস্যা নেই। ওকে আব্বু, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর সো গ্রেট। তুমি পৃথিবীতে আমাদেরকে সবচাইতে ভালো বাবা, কারণ তোমার কাছে আমাকে কখনো মুখ ফুটে কোনো কিছু চাইতে হয় না। তোমার কাছে কোনো কিছু চাওয়ার আগেই তুমি আমাকে সেটা এনে দাও। আমার জীবনের কোনো ইচ্ছাই তুমি অপূর্ণ রাখো না। আমার তো আলহামদুলিল্লাহ সবকিছুই আছে, তাহলে আমি আমার সন্তানের ইচ্ছে পূরণ করব না কেন? আল্লাহ আমাকে যা দিয়েছে তা দিয়ে তোমার সম্পূর্ণ করার ক্ষমতা আমার রয়েছে, তাই আমি কেন তোমার ইচ্ছে অপূর্ণ রাখবো বলো? ওকে আব্বু, ঠিক আছে। আমি তাহলে এখন আসি। এই বলে রাজ নিজের রুমে চলে আসে। আর পরের দিন ভার্সিটিতে গিয়ে তার সমস্ত বন্ধু বান্ধবকে নিজের বার্থডেতে ইনভাইট করে। এরপর দেখতে দেখতে সময়টা কেটে গেল। আজ 14 তারিখ, রাজের বার্থডে। রাজের বাড়িটা আজ অনেক সুন্দর করে সাজানো হয়েছে। সকাল থেকেই বাড়িতে মেহমান আসা শুরু করে দিয়েছে। আসলে আজ রাজের 20তম জন্মদিন, তাই তার বাবা এই দিনটাকে স্মৃতিময় করে রাখতে চায়। আর সেজন্যই তার বাবা তাদের আত্মীয় স্বজন সবাইকে ইনভাইট করেছে। বলা চলে ছোটখাটো একটা বিয়ের অনুষ্ঠান যেরকম হয় সেরকম। বিকেল হতে না হতেই রাজের বন্ধু বান্ধব সবাই বাড়িতে চলে আসে। আর তারপর সবাই মিলে রেডি হয়ে নিল।
সন্ধ্যার দিকে সবাই ড্রয়িং রুমে চলে আসে, কারণ একটু পরেই রাজের জন্মদিনের অনুষ্ঠান শুরু হতে চলেছে। আর অপরদিকে তিশা নিজের রুমে রেডি হচ্ছিল তার বাবার অফিসের এমডি স্যারের ছেলের জন্মদিনে যাওয়ার জন্য। আর তখনই তার বাবা তাকে ডাক দেয়। কি ব্যাপার তিশা, তুমি এখনো রেডি হওনি কেন? তোমাকে তো বলেছিলাম সন্ধ্যার মতোই আমাদেরকেও ওখানে উপস্থিত থাকতে হবে। এই তো হয়ে গেছে, তুমি জাস্ট 2 মিনিট দাঁড়াও, 2 মিনিটের মধ্যেই আমি রেডি হয়ে আসছি। তাছাড়া তুমি তো জানোই আমার রেডি হতে একটু বেশি সময় লাগে, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি করো, তা না হলে আমাদের সময় মতো পৌঁছাতে পারবো না। আর যদি সময় মতো না পৌঁছাতে পারি সবাই রাগ করবে। এই বলে তিশা তাড়াতাড়ি করে রেডি হয়ে নেয়। আর কিছুক্ষণের মধ্যেই তারা বাবা মেয়ে মিলে উদ্দেশ্যে রওনা দেয়। যদিও তিশা জানতো না ওটা রাজদের বাড়ি। কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছে যায়। তিশা রাজের আব্বুকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে যাবে, তখনই রাজের সঙ্গে তার দেখা হয়ে যায়। আসলে রাজের এক বন্ধু আসছিল, কিন্তু তার বাড়ি চিনত না, সেজন্যই এই রাজ তাকে রিসিভ করার জন্য বাড়ির বাইরে আসে। আর তখনই তার তিশার সঙ্গে দেখা হয়। রাজকে সেখানে দেখেই তো তিশা একদম ফায়ার। এই ছোট লোক বদমাইশের বাচ্চা, তুই এখানে কি করছিস? তুই কি করে জানলি আমি এখানে আসছি? মাত্র আপনি কিন্তু ভদ্রতা সীমা একদম অতিক্রম করে ফেলেছেন। আপনি জানেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? এটা আমার বাড়ি, আর আমার বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আমাকে কথা শোনাচ্ছেন। আপনার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। একটা ফাও কথা বলার আর জায়গা পেলি না? এটা তোর বাড়ি তাই না? এটা আমার বাবার বসের বাড়ি, আর এখানে ওনার ছেলের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমরা সেখানেই ইনভাইটেড। কিন্তু তুই মনে হয় আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছিস। এভাবেই কথা চলছিল তাদের দুজনের মধ্যে। আর তখনই রাজের আব্বু সেখানে এসে উপস্থিত হয়। তিনি তিশার আব্বুকে দেখে বলতে থাকেন, আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব, আপনি দেখছি চলে এসেছেন। হ্যাঁ স্যার, চলে তো এসেছি, কিন্তু এই ছেলেটা কে? আমার মেয়ের সঙ্গে ঝামেলা করছে। ও, এ তো আমার ছেলে। আপনি কি আমার ছেলেকে এর আগে কখনো দেখেননি? না মানে আসলে আপনার ছেলের সঙ্গে তো আমার এর আগে কখনো দেখা হয়নি, তাহলে আমি চিনব কি করে? যাই হোক বাবা, কেমন আছো তুমি? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালোই আছি। কিন্তু ম্যাম কি আপনার মেয়ে? হ্যাঁ, তিশা তো আমারই মেয়ে, কিন্তু তুমি কি তিশাকে চিনো নাকি? হ্যাঁ, ওনার আমাদের ভার্সিটিতে নতুন চাকরি হয়েছে, কিন্তু আপনার সম্পর্কে তো আমি আমার আব্বুর কাছে শুনেছি আপনি যথেষ্ট ভালো আর ভদ্র। তবে আপনার মেয়েটা এরকম কেন? এদিকে তিশার রাগে গজগজ করতেছে। আর তখনই সে তার আব্বুকে বলতে থাকে, আব্বু, আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না, তুমি এক্ষুনি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি এখানে আর এক মুহূর্তও থাকতে চাই না। এইসব তুমি কি বলছো মা? এখানে আমরা একটা অনুষ্ঠানে এসেছি, এর অনুষ্ঠান শেষ না হলে চলে যাব কি করে? তাছাড়া তুমি তো জানো এখানে আমাকে আমার অফিসের বস ইনভাইট করেছে। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আমার চাকরিতে ঝামেলা হতে পারে। আমি কোনো কথা শুনতে চাই না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। কিন্তু কেন মা, তোমাদের মধ্যে কি এমন হয়েছে যার কারণে তুমি এক্ষুনি এখান থেকে চলে যেতে চাইছো? তুমি তো জানোই আজ আমার ছেলের জন্মদিন। আজ আমার ছেলের 20 বছর পূর্ণ হতে চলেছে। তাই আমি এই দিনটাকে অবিস্মরণীয় করে রাখার জন্য এত বড় করে আয়োজন করেছি। আর সেখানে তোমরা থাকবে না, এটা তো হতে পারে না। তোমাদের মধ্যে যদি ব্যক্তিগতভাবে কোনো ঝামেলা থেকেও থাকে, এটা তোমরা পরে মিটিয়ে নিও, কিন্তু এখান থেকে চলে যেও না প্লিজ। হ্যাঁ মা, আমাদের এখন এখান থেকে চলে যাও, একদম ঠিক হবে না। হ্যাঁ মা, আমাদের এখন এখান থেকে চলে যাওয়া ঠিক হবে না। তোমাদের নিজেদের মধ্যে যদি কোনো ব্যক্তিগত ঝামেলা থাকে তাহলে ওটা তোমরা পরে মিটিয়ে নিও, কিন্তু এখন এখানে থেকে কোনো সিন ক্রিয়েট করো না প্লিজ। তুমি আমার সঙ্গে ভেতরে চলো। ঠিক আছে, শুধু তোমরা দুজনে বলছো বলে আমি ভেতরে যাচ্ছি, তা না হলে আমি এখানে আর এক মুহূর্তও দাঁড়াতাম না। এই বলে তিশা ভিতরে চলে আসে। আর ভিতরে চলে আসার পর রাজ চলে যায় তার বন্ধুকে রিসিভ করতে। তারপর সেদিন বন্ধুকে নিয়ে ড্রয়িং রুমে আসে। আর অনুষ্ঠান শুরু হতে যাবে, তখনই রাজের বন্ধু নিলয় তাকে বলে, কি ব্যাপার দোস্ত, দেখছি তুই তলে তলে টেম্পো চালাচ্ছ। মানে তুই কি বুঝিস? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই আমাকে কি বলতে চাইছিস একটু খুলে বল, তা না হলে আমি বুঝবো কি করে? তুমি কোনো কিছুই বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না সেটা আমাকে বলো। ম্যাম এখানে কেন এসেছে? নিশ্চয়ই তুমি ম্যামকে ইনভাইট করেছো। আরে না, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মেয়েকে আমি কেন ইনভাইট করতে যাব?
আসলে ওর আব্বু আমাদের অফিসে চাকরি করে, সেটা আমি জানতাম না। আর আমার আব্বু ওদেরকে ফ্যামিলি সহ ইনভাইট করেছে, তাই এখানে এসেছে। এখানে আমার কোনো হাত নেই। তাছাড়া আমি এ ব্যাপারে কোনো কিছু জানতাম না। আরে ভাই, আমাদের সামনে আর তোকে সাধু সাজতে হবে না। আমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি সব কিছু, তাই আমাদের সামনে সাধু সাজার কোনো প্রয়োজন নেই। দিলীপ মৃত্যুর আমার বন্ধু, আর আমি তোদের কাছে কেন কোনো কিছু লুকাতে যাব? তাছাড়া তুই তো খুব ভালো করে জানিস, প্রেম প্রেম ওইসব কখনো আমার জীবনে আসেনি, আর ভবিষ্যতে আসবে কি না সেটা কোনো গ্যারান্টি নেই। তাই আমার মনে হয় এসব কথা বলে কোনো লাভ নেই। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন এসব কথা বাদ দাও। কেক কাটার সময় হয়ে গেছে, সবাই অপেক্ষা করছে। এই বলে সবাই মিলে কেক কাটতে চলে আসে। আর কেক কাটা হলে রাজ একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। তখনই তিশার পালা চলে আসে। রাজ যখন তিশার দিকে কেকটা এগিয়ে দিল, তিশা তখনই নিজের মুখটা ঘুরিয়ে নিল। এটা দেখে রাজ বলতে লাগলো, ম্যাম দেখুন, এখানে অনেকেই উপস্থিত আছে, সবার মাঝে এটা প্রকাশ করতে চাইবেন না যে আপনার আমার মধ্যে ঝামেলা আছে। আপনার আর আমার মধ্যে ঝামেলা আছে, যেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে অন্য কেউ ঢুকে পড়ুক, সেটা কিন্তু আমি চাই না। তখন তিশার অনিচ্ছা থাকা সত্ত্বেও তিশা রাজের থেকে কেকটা খেয়ে নেয়। আর কিছুক্ষণ পর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিল। এদিকে দেখতে দেখতে রাত 10টার মতো বেজে গেল। তিশা আর তার আব্বু বাড়িতে যাওয়ার জন্য রওনা দিল, কিন্তু তারা কোনো গাড়ি পাচ্ছিল না। তখনই রাজ বাইরে আসে, তিশার আব্বুকে দেখে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে আঙ্কেল? কোনো সমস্যা নাকি? হ্যাঁ বাবা, আসলে আমার বাড়িতে যাওয়ার জন্য কোনো গাড়ি পাচ্ছি না, সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি। এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি একটু ওয়েট করুন, আমি গাড়ি নিয়ে আসছি, আপনাদের বাড়িতে পৌঁছে দেব। না, তার কোনো প্রয়োজন হবে না। প্রয়োজন হলে খেতে খেতে বাসায় চলে যাব, কিন্তু তোমার মতো ছেলের সঙ্গে গাড়িতে করে বাড়িতে যাব না। দেখুন ম্যাম, আমি আপনার ভালোর জন্যই বলছি, আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসব। এখন যদি আপনি নিজের ভালোটা বুঝতে না পারেন, তাহলে তো আমার কিছুই করার নেই। রাত 10টার মতো বেঁচে গেছে, আর এদিকে 10টার পর কোনো গাড়ি পাওয়া যায় না। তাই আমার মনে হয় কোনো গাড়ি পাবেন না। যদি ভালো চান তাহলে চলুন, আমি আপনাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ মা, রাজা একদম ঠিক কথাই বলেছে। রাত 10টার পর এদিকে কোনো গাড়ি পাওয়া যায় না। তুই আর এরকম করিস না রাজ, আমাদের বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসো। তখন আর কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে। এদিকে রাজ গ্যারেজ থেকে নিজের গাড়িটা বের করে, আর তারপর তিশা আর তার আব্বুকে গাড়িতে উঠতে বলে। প্রায় 20 মিনিট পর রাজ তিশা আর তার আব্বুকে তাদের বাড়িতে পৌঁছে দেয়। আর এদিকে তিশা গাড়ি থেকে নামতে যাবে, তখনই রাজ তিশার কানে কানে বলতে থাকে, সত্যি আপনাকে অনেক সুন্দর লাগছিল, যদিও সবার সামনে কথাটা বলতে পারিনি, তাই এখন আপনাকে বললাম। শাড়িতে কিন্তু আপনাকে অসম্ভব সুন্দরী লাগে। তিশা তখন কোনো কথা না বলে মুখটাকে একটা ভিঞ্চি মেরে সেখান থেকে চলে গেল। এদিকে রাজ তাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে তারপর গাড়ি নিয়ে বাড়িতে চলে আসে। বাসায় প্রবেশ করা মাত্রই তার আব্বু তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বাবা, কোথায় গিয়েছিলে তুমি? তোমাকে তো একটা কাজের জন্য আমি অনেক কথা বলে খুঁজতেছিলাম, কিন্তু কোথাও তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। আসলে আব্বু, ওইটা ম্যানেজার সাহেব ওনার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে দাওয়াতে এসেছিলেন না। ওনারা বাড়িতে যাওয়ার জন্য কোনো গাড়ি পাচ্ছি না, তাই আমি গাড়ি নিয়ে ওনাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসলাম। আর সেই জন্যই তুমি হয়তো আমাকে কোথাও খুঁজে পাওনি। তো যাই হোক, বলো কি হয়েছে? না, সেরকম কোনো ব্যাপার না। আসলে আমাকে একটু কালকেই ব্যবসার কাজে ইংল্যান্ডে যেতে হবে। এইমাত্র আমার একটা মেল এসেছে, আর সেখানে আমাকে 1 সপ্তাহের মতো থাকতে হবে। তাই এই কয়দিন তোমাকে একটু অফিসে যেতে হবে বাবা। এসব তুমি কি বলছো? আমি তো আজকে রাখি কখনো অফিসে যাইনি। অফিসের কাজকর্ম তো আমি কিছুই বুঝি না, তাহলে অফিসে গিয়ে আমি করবোটা কি? তাছাড়া আমার তো ভার্সিটি আছে। ভার্সিটিতে কোনো সমস্যা হবে না। আমি তোমার প্রিন্সিপালের সঙ্গে কথা বলে সব ঠিক করে নেব, আর অফিসের সব কাজ ম্যানেজারকে বলে দিব তোমাকে বুঝিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, আমাকে যদি কাজ বুঝিয়ে দেওয়া হয় তাহলে ইনশাআল্লাহ আমি বুঝে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। তোমার চিন্তার কোনো কারণ নেই। এই বলে রাজ নিজের রুমে চলে আসলো। আর পরের দিন সকালবেলা তার আব্বু ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। আর সকাল 10টা থেকে ঘুম থেকে উঠে রাজ অফিসে চলে আসে। এদিকে তিশা সেদিন ভার্সিটিতে এসে রাজকে দেখতে না পেয়ে রাজের বন্ধু নিলয়কে প্রশ্ন করে, কি ব্যাপার, আজ ওই রাম ছাগলটাকে দেখছি না কেন? রাম ছাগলটা কি আজ ভার্সিটিতে আসেনি নাকি? না ম্যাডাম, রাজ আজকে ভার্সিটিতে আসেনি। কেন আসলো না সেটাও তো বুঝতে পারছি না।
আমার ফোনের ব্যালেন্স নেই, তাই আমি তাকে ফোন করতেও পারিনি। ও আচ্ছা ঠিক আছে, না এসেছে ভালোই হয়েছে। এই ছেলেটাকে দেখলে আমার গায়ে ঘিন ঘিন করে। ছেলেটাকে আমার একদমই দেখতে মন চায় না। যাই হোক, তোমরা সবাই ক্লাসে মনোযোগ দাও। এই বলে তিশা ক্লাস পড়াতে লাগলো। আর এদিকে সেদিনকে দিনটা কেটে গেল। তবে সেদিন অন্যরকম কিছু একটা ঘটলো। তিশার বারবার রাজের কথা মনে পড়ছিল। কেন জানি সে না চাইলেও বারবার তার চোখের সামনে রাজের মুখটা ভেসে উঠছিল। বারবার সে রাজকে খুব বেশি মিস করছিল। তবুও ভার্সিটি টাইম শেষ হলে তিশা বাসায় চলে আসে। অপরদিকে অফিসে ছিল আজকে রাজের প্রথম দিন, তাই সে অফিসের কোনো কাজই জানতো না। তবে ম্যানেজার আগে তাকে অনেক সহযোগিতা করেছে, সব কাজ তাকে বুঝিয়ে দিয়েছে, তাই তার কাজ করতে কোনো সমস্যা হয়নি। বিকাল 5টার দিকে অফিস শেষ করে রাজ বাসায় চলে আসে। আর তখনই তার নাম্বারে নিলয়ের নাম্বার থেকে একটা ফোন আসে। সে ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শুনতে পায়, কি ব্যাপার দোস্ত, কোথায় তুই? সারাদিন তোর কোনো খোঁজ খবর নেই, আর তুই ভার্সিটিতে আসলি না কেন? না মানে আসলে আব্বু আজ সকালেই ইংল্যান্ডে একটা কাজের জন্য চলে গেছে, তাই আমাকে অফিসে যেতে হয়েছে। আর আগামী 1 সপ্তাহ যেতে হবে, তাই আমি আগামী 1 সপ্তাহ ভার্সিটিতে আসতে পারবো না। আর তার জন্য আব্বু প্রিন্সিপাল স্যারের কাছ থেকে বলে ছুটি নিয়েছে। ও আচ্ছা, দোস্ত, তোকে একটা কথা বলার আছে। আজ যে তুই ভার্সিটিতে আসিসনি, এটা দেখে তিশা ম্যাম তোর খোঁজ খবর নিছিল। আমি বুঝতে পারছি না তোদের মধ্যে কি চলছে, একটু বলবি আমায়? আরে ভাই, আমার মনে হয় তোর মাথা খারাপ হয়ে গেছে। আমাদের দুজনের মধ্যে কি চলবে, আর যদি কিছু চলতো তাহলে সেটা তুই জানতে পারতিস। আমাদের মধ্যে কিছুই চলছে না রে ভাই। কাল তোর জন্মদিনের পার্টিতে গিয়ে সেখানে ম্যামকে দেখতে পেলাম, আর আজ ম্যাডাম তোর খোঁজ খবর নিছিল। এখন তুই বললেই হলো যে তোদের মধ্যে কিছু চলছে না। দেখ, আমাদের কাছে কোনো কিছু লুকাবি না, আমরা তোর বন্ধু, আমাদের কাছে সব বলে দে প্লিজ। আরে ভাই, যা সত্য তাই বলছি, আমাদের মধ্যে কিছু চলছে না। আর যদি কিছু চলতো তাহলে তুই জানতে পারতি। আর হ্যাঁ, তোকে একটা কথা বলে রাখি, ক্লাসে পড়াগুলো সব নোট করে আমাকে পাঠিয়ে দিবি। আর আমি যে অফিসে যাচ্ছি এটা যেন তুই ছাড়া অন্য কেউ জানতে না পারে। আচ্ছা দোস্ত, ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, কেউ কোনো কিছু জানতে পারবে না। তবে একটা কথা তোকে বলে রাখি, যদি কখনো জানতে পারি ম্যাম আর তোর মধ্যে কিছু চলছে, তাহলে কিন্তু তোর খবর আছে, এটা তোকে বলে দিলাম। এই বলতে বলতে দুজনের কথা বলা শেষ করে ফোন রেখে দেয়। আর এদিকে রাজ প্রথমবার অফিসে গিয়েছে। অফিসের কাজ করতে গিয়ে সে অনেকটাই হাঁপিয়ে গেছে, খুব ক্লান্ত বোধ করছে। তাই বাড়িতে এসেই নিজের রুমে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ না করেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। তার আম্মু সন্ধ্যায় নাস্তা বানিয়ে তাকে ডাকতে এসে দেখলো সে কাপড় চোপড় চেঞ্জ না করেই বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। তাই তিনি তাকে ঘুম থেকে ডেকে তুললেন। এই রাজ, কি হচ্ছে তোর? এই সন্ধ্যাবেলায় ঘুমাচ্ছিস কেন? বিছানা ছেড়ে ওঠ, আমি নাস্তা বানিয়েছি, খাবি আয়। উফ আম্মু, প্লিজ ডাকাডাকি করুন, আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে, আমাকে একটু ঘুমাতে দাও। আর এখন আমি নাস্তা করব না, রাতের খাবার খাওয়ার সময় হলে আমি নিজেই চলে আসব। তখন রাজের আম্মা আর কোনো কথাই বলল না, চুপচাপ সেখান থেকে চলে গেল। কারণ তিনিও বুঝতে পারছেন এই প্রথমবার তাদের ছেলে কোনো একটা কাজ করেছে, তা আবার অফিস সামলেছে। অফিস সামলানোটা এতটাও সহজ কাজ নয়। রাজ ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে যায়। রাত 10টার দিকে আবারও তার আম্মু তাকে রাতের খাবার খাওয়ার জন্য ডাক দেয়। তখন সে বিছানা ছেড়ে উঠে আর ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নেয়। তারপর ড্রয়িং রুমে এসে বসে। তখনই তার আম্মু তাকে আবারও বলতে থাকে, কি ব্যাপার বাবা, প্রথম দিনেই অফিস কেমন কাটলো? এই তো ভালোই। আসলে তুমি তো জানোই আমি কাজের পর্যন্ত জানতাম না, কিন্তু ম্যানেজার সাহেব আমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছে, তাই আমার সেরকম কোনো ঝামেলা হয়নি। তাহলে কি বাবা, এখন থেকে তুই অফিস সামলাতে পারবি? আরে না, এসব তুমি কি বলছো? আমি নিজেকে একদম এসব ঝামেলায় জড়াতে চাই না। যতদিন আব্বু বেঁচে আছে ততদিন আব্বু সব কিছু সামলাবে, আমি নিজেকে কোনো ঝামেলায় জড়াতে চাই না। এখন তো শুধুমাত্র আব্বু বাড়িতে নেই বলেই আমি অফিসে গিয়েছি, তা না হলে কি আমি কখনো অফিসে যেতাম নাকি? কিন্তু বাবা, সেরকমটা বললে হয় নাকি? তুই আমাদের একমাত্র সন্তান, আমাদের যা কিছু আছে সব কিছুর একমাত্র মালিক হলে তুই এখন যদি তুই নিজের সব কিছু গুছিয়ে না রাখিস, সব কিছুর বোঝার চেষ্টা না করিস, তাহলে কবে কি করবি? আমি তো সেটাই বুঝতে পারি না। আম্মু, তোমাকে তো চিন্তা করতে হবে না, যখন যেটা বোঝার তখন আমি সেটা বুঝে নেব। তবে এখন আমি সেই সব কিছুর মধ্যে নিজেকে জড়াতে চাই না, তাই প্লিজ তোমরা আমাকে জোরাজোরি করো না, আমাকে আমার মতো থাকতে দাও। এরপর রাজের আম্মু এই বিষয়ে আর কোনো কথা বাড়ালো না।
তারা দুজনে মিলে তারপর অন্য একটা প্রসঙ্গ নিয়ে বেশ কিছুক্ষণ গল্পগুজব করলো আর রাত 11:30টার দিকে নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন যথারীতি সকাল 8টার দিকে রাজ ঘুম থেকে উঠে আর তাড়াতাড়ি ফেনে